যে সুস্বাদু ভাত খাই, ভাতের প্লেটে ভাত যখন গরম একটা আভা উঠে তখন আমরা কি খুশি হয়ে যাই। বাংলাদেশের মানুষের প্রধান সরকারের উৎস হচ্ছে এই ভাত। কিন্তু এই ভাত কি এত সহজে আসে? এই দেখতে পাচ্ছেন, এই যে সেই বীজ, এই বীজগুলো কালো হয়ে যাচ্ছে ঠিকভাবে তুললে। এই যে নিচে নিচে হয়তো দেখতে পাচ্ছেন যে এই বীজগুলো ছাই দেওয়ার কারণে মূলত এরকম হয়েছে। এই বীজগুলো ধীরে ধীরে এরকম গাছে রূপান্তরিত হয়, এই যে এই গাছগুলো, এবং আবার বড় হতে হতে এই যে এই ধরনের রূপান্তরিত হয়। তারপর আমরা সেগুলোকে তুলি, যেখানে এই দেখতে পাচ্ছেন এই বিচনগুলো। তারপর এগুলোকে তুলে আবার মানুষজন নিয়ে যায়। তারপর শুধু সেটাই না, জমি প্রস্তুত করতে হয়। জমি প্রস্তুত করার জন্য আমি মূলত আপনাদেরকে বর্তমানে সামনে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেখানে কীভাবে জমি প্রস্তুত করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। আমার হাতে একটু ময়লা লেগে গিয়েছে, আমি ক্যামেরা একটু ঘুরিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, ঠিক এইভাবে যদি আমি একটু ঘুরাই, জমি প্রস্তুত করার জন্য যে জায়গাটা, আমি বর্তমান ধীরে ধীরে সেই জায়গায় চলে যাচ্ছি। এখানে একটা হালকা কাজ হয়েছে ইতিমধ্যেই জমি প্রস্তুতের জন্য। জমি প্রস্তুতের জন্য এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই মাটিগুলোকে আল পেরে নিতে হয়। এই যে অনেক এখানে আল পেরে নিয়েছে। তারপর এই যে মাটিগুলো আছে এগুলোকে মূলত নরম করে নিতে হয় পাওয়ার ট্রিলারের মাধ্যমে বা যে কোনো আলাদা যন্ত্রাংশের মাধ্যমে। তারপরে মূলত কোদাল পাড়তে হয়, আল পাড়া, যেটা আমি এখানে দেখিয়েছি। ইতিমধ্যে সামনে কোদাল পাড়ছে এরকম বেশ কিছুজন মানুষ আছে। বারবার হাতে ময়লা লেগে যাচ্ছে। আসলে এই ধরনের মানুষের মাটির কাজ করতে হলে অনেক সময় ময়লা লেগে যায়, কিন্তু ক্যামেরা যেহেতু ধারণ করছে অতএব ময়লা লাগলে চলবে না। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই যে কোদাল পাড়ার কাজ কিন্তু চলমান, এই সামনে দেখতে পাচ্ছেন হয়তোবা। এখানে কিন্তু কোদাল পাড়ছে বেশ কয়েকজন মানুষ, কারণ বর্তমানে কিন্তু কোদাল পাড়ার যে মৌসুম। আর এখানে হয়তোবা দেখতে পাচ্ছেন যে পাওয়ার ট্রিলার দিয়ে চাষাবাদের কাজ চলছে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই অংশটুকু। তাই আমি বর্তমানে এগিয়ে যাচ্ছি, ক্যামেরাটা একটু রোটেট করে নিই। আমি এই জায়গাটিতে থাকি। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত একটি জায়গা, যা নীলফামারী জেলায়, বিভাগ আমাদের রংপুর, এবং উপজেলা হচ্ছে ডোমার। বাংলাদেশের সীমান্তবর্তী যে কোচবিহার বা হলদিবাড়ি যে জায়গাগুলো আছে তার আশেপাশেই কিন্তু এই জায়গাটা। এই জায়গাটা যথেষ্ট সুন্দর। কিছুক্ষণ আগেও এখানে প্রচুর কুয়াশা ছিল, প্রচুর শীতের দাপট ছিল। বর্তমান হয়তো দেখতে পাচ্ছেন আমার অপোজিটে রোদের একটা ছাটা হয়তো বা আসছে আমার ভিডিওতে। যেহেতু আইফোনে সচরাচর লেন্স ফ্লেয়ার অনেক বেশি থাকে, তাই তেমনটা হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মূলত যেটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে জমি যে চাষাবাদের যে প্রক্রিয়াটা এবং এখানে যে জমির জন্য যেই আলপাড়াটা, যেটার একটা অংশ আপনাদেরকে আমি যদি না দেখাই তাহলে কখনোই না। এই দেখেন এই জায়গাটিতে, এখানেতে কিন্তু জমির মধ্যে অনেকে চাষাবাদের আগে বা পরে গোবর, ছাই এগুলো দিয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন এখানে এগুলো গোবর, আর এখানে এগুলো কিন্তু ছাই, যেন জমির উর্বর হয়, উর্বর শক্তি যেটা জমির সেটা বাড়ে, যেন ফলন বেশি হয়, ফলন হারটা অনেক বেশি থাকে। এবং আমার ঠিক সামনে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন এই যে এই ছোটো ছোটো যে ঘরগুলো দেখা যাচ্ছে না, এই ঘরগুলোতে মূলত সেচ পাম্পগুলো থাকে। সেই সেচ পাম্পের যে পানি সেটা দিয়ে কিন্তু এই জমিগুলোকে ভেজানো হয় এবং চাষাবাদের জন্য রেডি করা হয়, উর্বর করা হয়। এবং আমার সামনে যে মানুষগুলোকে দেখছেন, এটা কিন্তু একদম হাড় ভাঙা খেটে খাওয়া মানুষ, অনেক পরিশ্রম করছেন এই ফসলগুলো ফলানোর জন্য। দেখতে পাচ্ছেন হয়তো এখানে একজনকে, আর সামনে আরও দুইজনকে। এরকম অসংখ্য মানুষ প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখা যায়। আমার ক্যামেরার যে লেন্স সেটা স্বল্পতার কারণে হয়তো দেখাতে পারছি না, কিন্তু হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে ফোকাস ছেড়ে দিচ্ছে, কারণ অনেক দূর থেকে ভিডিও করছি। দেখেন এখানে কিন্তু চাষাবাদের কাজ চলমান। আমি একটু কাছে গিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আর বেশি ভালো হয়। আমি যাচ্ছি সর্বোচ্চটা দিয়ে দেখানোর জন্য আপনাদেরকে। তো বর্তমানে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, হয়তো দেখতে পাচ্ছেন যে ধানি যে জমিগুলো, এগুলো চাষাবাদের জন্য প্রস্তুত হচ্ছে। অনেক জমি চাষ ইতিমধ্যে হয়ে গিয়েছে, অনেকে কোদাল পাচ্ছে, মানে আল দিচ্ছে জমির। কারণ সম্পূর্ণ জমিটা তো আর একজনের হয় না, জমিতে বিভিন্ন পার্ট বাই পার্ট থাকে। যেহেতু ওইটা আলাদা আলাদা করতে হবে, তাই কিন্তু একটা আল পেরে নেওয়া হয় জমির সীমানা নির্ধারণ করার জন্য আর কি। আর জমিতে একটা নির্দিষ্ট পরিমাণের যদি জায়গা না হয়, বড় একটা জায়গায় আপনি চাষাবাদ করেন, সেখানে কিন্তু সার, ওষুধ, পানি এগুলোর একটা স্বল্পতা থাকে। সেই জন্য মূলত এই ধরনের কাজগুলো করা। আমি কিন্তু বেশ অনেক বছর পর এই জায়গাগুলোতে আসলাম, কারণ সচরাচর এখানে আমার আসা হয় না, দরকার পড়ে না যেহেতু। কিন্তু আজকে ভিডিও যেহেতু একটা বানাচ্ছি, সেই সুবাদে এখানে মূলত আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই গ্রামের পরিবেশ পরিস্থিতি, ঐতিহ্যটা কেমন হয়ে থাকে। আমি সর্বোচ্চটা দিয়ে যেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি, তাই এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি মূলত চেয়েছিলাম যে এখানে যখন আসবো, যাতে আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারি এই দৃশ্যগুলো, কীভাবে মূলত এই ধরনের প্রসেসিংগুলো করা হয়, সব কিছু প্রস্তুত করা হয়। আশা করি কিছুটা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। যেমনটা আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন, এখানে কৃষিকাজের যে বিভিন্ন কার্যপদ্ধতির সাথে এক একজন
সম্পৃক্ত বর্তমানে বিভিন্ন ধরনের কাজগুলো তারা করছেন এবং সময়ের সাথে সাথে আমরা একটা বাস্তবিক রূপান্তর দেখতে পারবো এখানে, যে কীভাবে মূলত আমাদের যে খাবারগুলো প্রস্তুত হয় সেটার মাধ্যমে কত ধরনের কষ্ট, কত পরিশ্রমের মধ্য দিয়ে এটাকে যেতে হয়, সেটা একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। যে ভিডিওগুলো বড় হয় সেগুলোতে অডিয়েন্স রিটেনশন অনেক কম থাকে, কিন্তু তারপরে যেহেতু কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, আশা করব যে আপনারা ভিডিওগুলো দেখবেন। এই দেখেন, এতক্ষণে কিন্তু অনেক দূর থেকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন মোটামুটি অনেকটাই কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে জমির যেই সীমানা নির্ধারণ বা জমিতে পর্যাপ্ত সার, কীটনাশক এগুলো যেন ঠিকভাবে আসে, সেজন্য মূলত ছোট ছোট খণ্ডে জমিগুলোকে ভাগ করে নেওয়া হয়। সেটারই একটা বাস্তবিক রূপান্তর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে মূলত জমির সীমানা নির্ধারণের জন্য এখানে আল পারা হচ্ছে। এই আলগুলো দেখেন, এই জমির যে জায়গাটুকু সেটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত একটা আলাদা আলাদা খণ্ডে ভাগ করা হয়েছে জমির বিভিন্ন কাজের সুবিধার্থে। এবং সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মনে হয় এখানে ড্রেনের কাজ চলমান আছে। ড্রেনের কাজগুলো মূলত করা হয় যেন প্রত্যেকটা জমিতে সঠিকভাবে পানি আসে, আর পানি তো আসারই দরকার। এখানে এই সামনে জমিতে যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ইতিমধ্যেই পানি চলে এসেছে, কারণ এখানে কিন্তু ড্রেনের কাজ হয়ে গিয়েছে। এই দেখেন, এখানে কিন্তু ড্রেনের কাজ হয়ে গিয়েছে, তাই এখানে পানি ঠিকভাবেই এসেছে। আমরা সামনের দিকে আর একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আপনাদেরকে মূলত দেখাই যে এখানে কত ধরনের প্রক্রিয়ার মাধ্যমে দিন শেষে আমাদের যে প্লেটে ভাত সেটা আসে। এই দেখেন, এখানে কিন্তু এই যে জমি চাষের প্রক্রিয়াটা, এই দেখেন জমি চাষ এখানে কিন্তু চলছে, আর এখানে কিন্তু এই যে ড্রেনের কাজ যেটা সেটা চলছে। আর এই দিকে কিন্তু এই যে দেখেন বীজ যে রোপণ সেটার কাজ চলছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখার চেষ্টা করবো। বর্তমানে কিন্তু যে সেচ পাম্প সেগুলো যে পানি দেওয়া হচ্ছে না, হয়তো বা ইলেকট্রিসিটি বর্তমানে নেই, পানি দেওয়া হলে ওই সিনটা আপনাদেরকে দেখার চেষ্টা করতাম, যদিও দেখানো হচ্ছে না। তাই আমি একটু অন্যান্য যে দৃশ্যগুলো সেগুলো দেখাই আপনাদেরকে। আমি বর্তমানে চলে যাচ্ছি সবথেকে নিকটে, যেখানে মূলত ড্রেনটা রেডি করা হয়েছে পানির জন্য। আশা করব যে বর্তমানে ড্রেনে হয়তো বা পানি আসছে, সেই পার্টটুকু আপনাদেরকে দেখাতে পারলে আমার খুবই ভালো লাগবে। তাই আমি চলে যাচ্ছি সেই ড্রেনের কাছে, যে যেন আপনাদেরকে দেখাতে পারি আমি যে মূলত ড্রেনে পানি কীভাবে আসে, বা যদি এসে থাকে বর্তমানে সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছি বর্তমানে যে ড্রেনটা যখন বাঁধা হয়নি, ড্রেনের আশপাশ দিয়ে কিন্তু অনেক ধরনের ময়লা আবর্জনা, পানি এসব চলে এসেছে। এই দেখেন, ড্রেনটা বাঁধার ঠিক আগ মুহূর্তে এই যে এখানে কিন্তু পানি চলে এসেছে। ড্রেনটা বাঁধা ছিল না এই জায়গায়, ড্রেনটা কিন্তু ভেঙে গিয়েছিল। ড্রেনটা সংস্কারের কাজে বর্তমানে চলমান আছে। ঠিক এদিক দিয়ে কিন্তু পানি এসে গিয়েছিল। এই সামনে আমার যদি আপনি লক্ষ্য করেন তাহলে হয়তো দেখতে পারবেন যে এখানে ড্রেনের কাজ কিন্তু করছে কয়েকজন মিলে। মূলত পিছনে যে ব্যক্তিরা আছে সেচ পাম্পের কাজগুলো উনি করেন এবং পাম্পের মধ্যে পানি দিয়ে থাকেন। তাই আমরা কথা না বাড়িয়ে এখন সেখানে চলে যাব এবং দেখানোর চেষ্টা করবো এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে, যে কীভাবে এই কাজগুলো মূলত প্রস্তুত করা হয়। আমরা সবার আগে চলে যাব এই জায়গাটার একটা 360 ভিউ আপনাদেরকে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আশা করি যে মূলত কেমন হয়ে থাকে এই জায়গাটা। একটু আগে যিনি আল পাড়ছিলেন, এই যে দেখেন এই ব্যক্তিটি একটু আগে আল পাড়ছিলেন, তার কাজ হয়তো এখন শেষ হয়ে গিয়েছে, তাই তিনি চলে যাচ্ছেন মনে হচ্ছে। আর আমরা যে ড্রেনের কাছে যিনি করছেন এখন মোটামুটি তার কাছে চলে যাব। এই দেখেন, আমি ক্যামেরাটা একটু রোটেট করে দিচ্ছি। আমরা বর্তমানে যে আছি একদমই যে একটা বিস্তীর্ণ তৃণভূমি, তার ঠিক মাঝখানে। এখানে মোটামুটি 1-1.5 মাসের মধ্যেই দেখতে পারবেন আপনারা একদম শস্যের একটা ব্যাপক পরিমাণে ফলন। তার মোটামুটি 110 দিন বা 120 দিনের মধ্যে কিন্তু সবারই ধানগুলো মোটামুটি হয়ে যায়। তারপরে পরবর্তীতে ধানি জমি থেকে যে ফসলগুলো কেটে নিয়ে অনেকে বাসায় নিয়ে যান এবং পরবর্তীতে ধান মারাই সময়টা চলে আসে এবং ধান মারাইয়ের পরবর্তী সময় ধানগুলো বিক্রি করা হয় এবং বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো আমাদের প্লেটে ভাত হিসেবে আমরা দেখতে পারি। তো যেমনটা আমি বলছিলাম যে বর্তমানে যে ড্রেন সংস্কারের যে কাজটুকু সেটা বর্তমানে চলমান আছে। এখানে হয়তো আপনারা যদি দেখতে পারবেন এই যে ড্রেন সংস্কারের যে কাজ সেটা চলছে। ড্রেনটা কিন্তু মূলত ভেঙে গিয়েছিল, তাই ড্রেনের আশেপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পানি চলে গিয়েছে। এখানে অনেকগুলো সেচ পাম্প আছে, মূলত পয়সার বিনিময়ে এই সেচ পাম্প থেকে পানিগুলো সংগ্রহ করা হয়। তো একজন তার নিজের জন্য যেই পানিটুকু, সে পানিটুকু অন্য কোথাও যদি চলে যায় তাহলে তার খারাপ লাগারই কথা, তাই এগুলো মূলত সংস্কার করা হয় যেন সঠিক জায়গায় পানিটা যায়। এই দেখেন, এখানে মূলত সংস্কার করা হয় এই কোদালগুলো দিয়ে।
দেখতে পাচ্ছেন এখানে সেই কোদালগুলো এবং কাজগুলো মূলত করা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মূলত এই দৃশ্যটাকে। বর্তমানে মোটামুটি বেলা 11টার মতন বাজে এবং এই সময় এই দৃশ্যগুলো দেখতে আসলে খুবই দুর্দান্ত লাগছে। একদমই অসাধারণ মুহূর্ত একটা আমরা সাক্ষী হয়ে আছি বর্তমানে। ক্লোজ শট কিছু নিয়ে যদি আপনাদেরকে দেখাই যে কাজগুলো মূলত কীভাবে করা হয়, দেখুন পা দিয়ে খোঁচে খোঁচে আবার কোদাল দিয়ে সমান করা হয় এই কাজগুলোকে দেখুন, ঠিক আছে। এই পদ্ধতি অনুসরণ করা হয় মূলত এই কাজগুলো করার সময়। তো এটার মূলত একটা ঝলক আপনারা পেয়ে গেলেন। এখন আমরা মূলত চলে যাচ্ছি যেখানে আমাদের জমিগুলো এই চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়, জমিগুলো উর্বর করা হয় পাওয়ার ট্রিলারের মাধ্যমে। এই ছোটো ছোটো যে জমির খণ্ডগুলো আছে এগুলো মূলত পাওয়ার ট্রিলার দিয়েই চাষ করা হয়। আর যেই বড় জমির খণ্ডগুলো থাকে সেগুলো মূলত যেগুলো ট্রাক্টর থাকে, আমাদের এলাকায় বলা হয় মহেন্দ্র, সেগুলো দিয়ে চাষ করা হয়। আমরা সেই বর্তমানে মহেন্দ্রগুলোকে দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ট্রিলারগুলো। সেই পাওয়ার ট্রিলারগুলোর কাছেই আমরা বর্তমানে চলে যাব এবং দেখানোর চেষ্টা করব যে মূলত পাওয়ার ট্রিলারগুলো দিয়ে কীভাবে জমি চাষ করা হয়। সেই একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতিকে অনেকেই ধারণ করেন। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে অনেক মিডিয়া টিভি চ্যানেলগুলো এই দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, কিন্তু সেটা খুব সীমিত পরিসরে, সীমিত পর্যায়ে সেটাকে আমরা বিস্তীর্ণ একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে ভিডিও ধারণ করার আমাদের একটা প্রয়াস। আমি জাস্ট একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে আমার সামনে যে জায়গাটাকে দেখছেন, ঠিক ওই যেখানে যে লোকটি হারিয়ে হেঁটে আসছে তিনি কিন্তু কিছুক্ষণ আগে ওই যে জমিটিতে একটা বীজ রোপণ করছিলেন, যাকে আমরা বলি বিচন, সেটা কিন্তু তিনি রোপণ করছিলেন। কিন্তু এখন মোটামুটি তাদের রোপণ কাজ শেষ হয়ে গিয়েছে, তাই তারা চলে যাচ্ছেন মনে হচ্ছে। যেটা এই যে সামনে তার ভাই এবং পিছনে সে, দুইজন মিলেই মূলত কাজ করছিল। একটা অজানা কারণে আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না, কিন্তু আমি যেহেতু মনস্থির করেছি যে আপনাদেরকে সেটা দেখাবো, আমি অবশ্যই দেখাবো সেটা। কিন্তু আপনাদেরকে বর্তমানে যেটা দেখানো সম্ভব সেটার মধ্যেই আমরা এখন থাকি সীমাবদ্ধ। এই দেখেন এইখানে কিন্তু তিনি পাওয়ার ট্রিলার দিয়ে কিন্তু জমি চাষ করছেন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার ট্রিলার দিয়ে কীভাবে তিনি জমি চাষ করছেন। খুব দুর্দান্ত লাগছে না পাওয়ার টিলারে জমি চাষ করতে যেটা। ওটা কথা না বাড়িয়ে আবারও আগের জায়গায় আমরা চলে যাচ্ছি। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতিকে আমরা অনেকেই ধারণ করার চেষ্টা করি, ধারণ করছেও বর্তমানে অনেকে, কিন্তু এটা কিন্তু আসলে সহজ কোনো প্রসেস না, অনেক কঠিন একটা প্রসেস। কারণ এই উঁচু নিচু জমি, এই প্রতিকূল পরিবেশ পরিস্থিতি, সেটাকে মোকাবিলা করেই মূলত আমাদের এই কাজটা করতে হচ্ছে। যেমনটা আপনারা হয়তো বর্তমানে দেখতেই পাচ্ছেন, এই সব প্রতিকূলতা অতিক্রম করে বর্তমানে এই জায়গায় আছি। এই যে বর্তমানে যে জমিগুলো দেখাচ্ছি সেগুলো দিয়ে আমি আমার শৈশবে এসেছিলাম, তার পরবর্তী সময়ে এই জায়গাগুলোতে আসা হয়নি, কিন্তু আজকে প্রয়োজনের তাগিদে এবং আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্য মূলত এখানে আসা। এই দেখেন এর কাজগুলো কতটা কঠিন। এই বর্তমানে যে জায়গাটা দিয়ে যাচ্ছে আমার পায়ের ঠিক সামনে, এগুলো কিন্তু নরম মাটি, এগুলো পা দিলে যে কোনো সময় তলিয়ে যেতে পারে, এগুলো যাওয়া খুবই রিস্কি। তারপরেও যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য মনস্থির করেছি, তাই এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এখানে জমি প্রস্তুতের জন্য অনেকেই বর্তমানে কিন্তু উপস্থিত আছেন, যেমনটা আপনারা দেখছেন। এই দৃশ্যগুলো আসলে আপনারা শহরে কখনোই দেখতে পারবেন না, খুবই অসাধারণ একটা দৃশ্য। আমি যেমনটা বলেছিলাম যে কীভাবে জমি প্রস্তুত করা হয় পাওয়ার টিলারের মাধ্যমে, সেটা আপনাদেরকে দেখাবো এবং সেই উদ্দেশ্যে মূলত এখানে আসা। আর সেটার জন্যই আমি এখানে যেহেতু এসেছি, অতএব বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মূলত কীভাবে পাওয়ার টিলারগুলো দিয়ে জমিগুলো চাষ করা হয়। খুবই দুর্দান্ত একটি পরিবেশ বর্তমানে এখানে সৃষ্টি হয়েছে, দেখতে এত সুন্দর লাগছে যে আপনাদেরকে না বললেই নয়, খুবই অসাধারণ। এই দেখেন এখানে মূলত একটা সুন্দর, খুবই দুর্দান্ত একটা পরিবেশ তৈরি হয়েছে। এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কর্মব্যস্ত মানুষের যে ব্যস্ততা, সেটা অসংখ্য মানুষ এখানে ভিড় জমিয়েছেন। আশেপাশে যদিও ক্যামেরার ফ্রেমে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু বাস্তবিক অর্থে এখানে আমাদের এই কর্মচঞ্চলতা দেখা যায় এই সময়গুলোতে, যেহেতু বর্তমানে ধান রোপণের একটা সময় চলে এসেছে, ধানি গাছ রোপণের একটা সময় চলে এসেছে। অসাধারণ লাগছে এই দৃশ্যটাকে, দেখেছেন কি দুর্দান্ত না? ওয়াও, একদম একটা ফুটেজ পেয়েছি আজকে, অসাধারণ। পুরো জমিটাতে উনি মোটামুটি আধা ঘন্টার মতো সময় ব্যয় করে চাষাবাদ করবেন, বেশ কয়েকটা পাক দেবেন, 3-4 বার করে চাষ করবেন, তারপরে মূলত জমিটা প্রস্তুত করা হবে। তারপরে যে উঁচু নিচু যেগুলো আছে উঁচু নিচুগুলো সমান করা হয় এবং এই যে ময়লাগুলো আছে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবুজ সবুজ বা কালো কালো, এগুলো পরিষ্কার করা হয় জমিতে সমানের পরবর্তী সময়ে, এবং পরবর্তীতে
এখানে কিন্তু যে ধানি যে গাছের চারাগুলো আছে সেগুলো রোপণ করা হয়। আমরা বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে মূলত যাই এবং সবশেষে আমরা আমাদের যেই ধানটা পাই সেটা কিন্তু অনেক কঠিন একটা প্রসেসের মাঝখানেই আমরা পাই। আমি একটা এখনও ফুটেজ আপনাদেরকে দেখাতে পারিনি, সেটা হচ্ছে যে কীভাবে বিচনটা তুলে সেটাকে মাটিতে রোপণ করা হয়, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। বর্তমানে যে জায়গাটিতে আছি ভাই, এখানে খুব রিস্কে আছি, কারণ একটু মাটি উঁচু নিচুতে পা দিলেই এখানে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু ডিভাইস আছে মতো, অতএব এটা আরও রিস্ক। কিন্তু আমি তারপরেও দেখাবো যে এখানে মূলত কোন সেচ পাম্পের মাধ্যমে আমাদের এখানে পানিটা আসে এবং আগে কীভাবে আসতো সেটাও আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আমাদের এখানে আগে পানিটা কীভাবে আসতো সেটাই আপনাদেরকে দেখাই, যেন আপনারা বুঝতে পারেন যে মূলত আগেকার সাথে এখনকার তফাৎ কেমন, কি অতটুকু বা কীভাবে সেই তফাৎটা আমাদের এখানে মূলত আমরা দেখতে পাই। আমি বর্তমানে সেই জায়গাটিতে আছি যেখানে আমাদের অতীতের যে স্মৃতি কিছু আছে সেগুলো কিন্তু জড়িয়ে আছে এই জায়গাটায়। এই দেখেন এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা এই যে বিস্তীর্ণ জমি, তার মাঝখানে একটা খাল বা ফাঁকা জায়গা। আগে যখন আমাদের এই সেচ পাম্পগুলো ছিল না, তখন কিন্তু বিভিন্ন জায়গায় এরকম বড় বড় গর্ত করে রাখা হতো এবং বিভিন্ন মৌসুমে এখানে পানিগুলো জমা থাকতো। এবং পরবর্তী সময়ে বিভিন্ন কার্টুন টিনের যেই আমরা বলি না প্রায় প্রায় মুড়ির টিন বা ভাঙা টিন, একটা টিনের বাক্স, টিনের কৌটা, এই ধরনের যে বড় বড় যেগুলোতে আগে তেল ঘি সংগ্রহ করে রাখা হতো, হয়তো এখন আপনারা অনেকে দেখেছেন, সেগুলোতে দুই পাশে দুটো দড়ি লাগিয়ে দুইজন দড়ি ধরে টানতো এবং এই যে জমিগুলো আছে এই জমিগুলোতে পানি যেত, আর নালা বা ক্যানেলের মতো থাকতো। পানিগুলো এখান থেকে তুলতো, একের পর এক তুলতেই থাকতো, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, এবং বিভিন্ন যে জমিগুলো সেগুলোতে পানি যেত। আমার বয়সটা খুবই কম, তাই মূলত আমি ক্লিয়ারলি আপনাদেরকে বিষয়টা বলতে পারছি না বা বোঝাতে পারছি না। যারা বয়স্ক লোক আছেন তারা যদি দেখেন তারা মূলত রিলেট করতে পারবেন এই বিষয়টার সাথে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু পানির যে সেচ সেটা অনেকটাই বদলে গিয়েছে। আমার সামনে যে জায়গাটাকে দেখছেন বর্তমানে, এই যে সেই জায়গাটা, ছোট্ট জায়গাটা, এখান থেকেই মূলত বর্তমানে কিন্তু পানিটা আসে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা, এখান থেকে পানিটা বর্তমানে আসে। বর্তমানে হয়তো ইলেকট্রিসিটি নেই, তাই পানিটা এখান থেকে আসছে না। এই যে এই পানিগুলোর মাধ্যমে কিন্তু মূলত জমিতে চাষ করা হয়। কিন্তু আপনাদেরকে যেহেতু আমি দেখাবার জন্য মনস্থির করেছি ইতিমধ্যেই, আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তাই আমাদের এখানে একটা শ্যালো পাম্প আছে, যেটা মূলত ইলেকট্রিসিটি ছাড়াও পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলোর মাধ্যমে চলে। সেটা আপনাদেরকে আমি দেখাবো আমার এই ভিডিওতে। তাই আমি বর্তমানে ধীরে ধীরে করে আবার এগিয়ে যাব। তো বর্তমানে আপনাদেরকে যেহেতু আমি দেখাতে পারলাম না যে জমির মধ্যে কীভাবে এই যে চারাগুলো, ধানি চারাটা রোপণ করা হয়, তাই আমি নিজেই জমির মধ্যে এখন যাচ্ছি, গিয়ে আপনাদেরকে এই ধানি চারাটা রোপণের যে প্রসেস সেটা দেখাবো এবং কীভাবে শ্যালো পাম্পের মাধ্যমে জমিতে পানি আসে সেটাও দেখানোর চেষ্টা করব। একটু লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে যদিও, তারপরেও সেটা আমি নিজে থেকেই যেহেতু উদ্যোগ নিয়েছি আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। বর্তমান ক্যামেরার ফ্রেমে আমার ভিডিও ফুটেজগুলো কেমন আসছে, ভয়েসটা কীরকম আসছে আমি আসলে বুঝতে পারছি না, কারণ আমি বর্তমানে কিন্তু অনেকটা দূরে এবং আছি, খোলামেলা জায়গায় একটা আছি। সেজন্য আজকের ভিডিওটা সব থেকে লং একটা ভিডিওর মধ্যে পড়ে যাচ্ছে হয়তো বা, কারণ অনেকগুলো প্রসেস এখানে মূলত দেখানো হচ্ছে আপনাদেরকে। আমি একটা সেফ জায়গায় বর্তমানে বেছে নিয়ে এই ধানের জমিটার যে ধান রোপণের যে প্রসেসটা সেটা দেখাবো আপনাদেরকে। হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আমার পিছনে যে জমিটা, এখানে কিন্তু ইতিমধ্যেই রোপণ করা হয়েছে এই বিচনগুলো, সেটাই মূলত আপনাদেরকে আমি বর্তমানে দেখাচ্ছি। পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে তুলে দেখাবো যে এটা কীভাবে মূলত রোপণ করা হয়, আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি সেটা। আমি একটু যদি ক্যামেরার ফ্রেমটা আপনাদেরকে ঘুরিয়ে দিই, এই দেখতে পাচ্ছেন এই যে বিস্তীর্ণ জমিটা, সেটাতে কিন্তু ইতিমধ্যেই বিচন রোপণ করা হয়েছে এবং পানির যে ব্যবস্থাটা সেটা করা হয়েছে। এটা মূলত কীভাবে রোপণ করা হয় আপনাদেরকে আমি যদি দেখাই, সেটা তাহলে আপনাদেরকে একটু তুলেই দেখাতে হবে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে, তাই এটা তুললেও সমস্যা নেই। এটা মোটামুটি অনেকগুলো ডিপ থাকে বিচন, এটা অনেকগুলো একসাথে 100-200টা থাকে এবং সেখান থেকে একটা পৃথক করে নেওয়া হয় এবং পরবর্তীতে এই যে রোগুলো দেখছেন, এই যে এই রো আকারে এখানে কিন্তু রোপণ করা হয়। এইভাবে মাটির মধ্যে এটাকে মূলত দিয়ে দেওয়া হয়। যদি আমি এটার মধ্যে অভিজ্ঞ না, তাই সেভাবে দেখার চেষ্টা করলাম। সামনে একজন হাইটেডে আসছে, উনিও কিন্তু আমাদের একজন কৃষক, উনি মনে হয় এই জমিটা চাষাবাদের সাথে জড়িত ছিলেন। একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছেন। কাছে হও আগুয়ান নাকি ভিডিওর প্রাণ। তিনি আমাদের সামনে খুব অদ্ভুত একটা কবিতা আবৃত্তি করলেন
তিনি আমাদের এলাকার একজন ক্রেজি মানুষের কাতারে পড়েন এবং তার মধ্যে থেকে আমরা পেয়ে গেলাম একটি ক্রেজি কবিতা। তিনি হয়তো বা এখন যাচ্ছেন ওই সামনে যে আমরা জমিটা দেখতে পাচ্ছি সেখানে যেই বিচন সেটা রোপণ করার জন্য। আমি আপনাদের সামনে আজকে বিভিন্ন প্রসেস তুলে ধরার চেষ্টা করলাম, সাথে আপনাদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির যে একদম লাগোয়া একটা অংশ সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আপনারা হয়তো বা দেখেছেন, আমি আরেকটা জিনিস আপনাদেরকে বর্তমানে দেখাতে চাই যে আমাদের এই কৃষিকাজের সাথে কিন্তু শুধু পুরুষরা না, নারীরাও বর্তমানে জড়িত আছেন। সেটার একটা অংশ আপনাদের আমি বর্তমানে দেখাচ্ছি। এই যদি আমরা যদি ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন একজন রমণী নারী, এই যে দেখতে পাচ্ছেন হয়তো বা, তিনি কিন্তু হেঁটে হেঁটে আসছেন। তিনি সাধারণ কোনো কাজে হেঁটে হেঁটে আসছেন না, তিনি কিন্তু চাষাবাদের উদ্দেশ্যেই মূলত রওনা হয়েছেন এই জমির দিকে। তাকে অথবা বীজ রোপণ করতে হবে বা বীজ নিয়ে আসতে হবে বা আল পাড়ার জন্য সাহায্য সহযোগিতা করতে হবে। তো বন্ধুরা, যেমনটা আমি বলছিলাম যে আজকের এই ভিডিওটিতে আমি মূলত দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমাদের গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতির একটা অংশ, কীভাবে আমরা বীজ ধানের মধ্যে ফেলি, সেখান থেকে বিচন হয়, বিচনগুলো বড় হয়, সেগুলো আমরা তোলার পরে জমিতে নিয়ে আসি। আবার এখানে যে ড্রেনগুলো আছে, ড্রেনেজ ব্যবস্থাটা আমরা কীভাবে বিভিন্ন জায়গায় দেই, কীভাবে জমিগুলো চাষ করি, A to Z দেখানোর চেষ্টা করলাম। আমার মধ্যে ভুল ত্রুটি ছিল, কথার মধ্যে ভুল ত্রুটি ছিল, কথার মধ্যে জড়তা ছিল, দেখানোর ক্ষেত্রে বা তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের স্বল্পতা ছিল। তারপরও আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।